ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পুরুলিয়া মানেই রাঙামাটির জেলা, আগুন রাঙা শিমুল পলাশের জেলা। প্রকৃতি এই পুরুলিয়াকে তার তুলির টানে নিপুণভাবে নানান সুন্দর টুরিস্ট স্পটের ডালি দিয়ে সাজিয়ে দিয়েছে, একথা মানতেই হবে। পাহাড় হোক কিংবা পলাশ, পুরুলিয়ার চুরি মেলা ভার। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোকে। মুকুটমণিপুরের এই পেছনের এত সুন্দর সৌন্দর্যকে এখন সময় হয়ে গেছে গুড বাই জানানোর। আজ পরের দিন, সকাল এখন বাজে প্রায় 6টা। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি, যাচ্ছি অযোধ্যা। তাই এই জার্নির খুঁটিনাটি জানতে সঙ্গে থাকুন। এবারের পশ্চিমাঞ্চল ভ্রমণের প্রথম দিন আমরা বাঁকুড়া জেলার মুকুটমণিপুর সার্কিটের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে নিয়েছিলাম, যার ভিডিও আমি আগেই শেয়ার করেছি, উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম। আর আজ সকাল সকাল রওনা দিলাম পুরুলিয়া যাওয়ার জন্য। এই পুরুলিয়া ভ্রমণের 3টি সার্কিট আছে, অযোধ্যা, গড় ও ঝালদা, যার প্রথম সার্কিটটাই আজ আমরা ঘুরে দেখব। ইউথ হোস্টেল থেকে বেরিয়ে মেন রাস্তাতে উঠে বাঁ হাতে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সেই রাস্তা বরাবর এখন পুরুলিয়ার জন্য। চারিপাশের যে রাস্তা, আমি যে পরিবেশ যে বলবো, রাস্তাটা পুরো মাখন, এদিকে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, এতটা ভালো রাস্তা ভাবার বাইরে রয়েছে। আর চারপাশে যে জঙ্গল, যে পরিবেশটা, এটা সত্যি এখানে না আসার না আসলে যা ভাবা যাবে না, জানা যাবে না। আর একটা জিনিস যেটা না বললেই নয়, যেটা ভিডিও প্রথমে আমি বলেছিলাম যে এপ্রিল মাস, এই গরমে আমি এখানে আসছি, এখানে আমার গরমে কেমন অভিজ্ঞতা হচ্ছে আমি সেটা বলবো। এখন সকালবেলা প্রায় 6:30 মতো বাজে, কিন্তু এখানে যে যেতে যেতে রীতিমতো মনে হচ্ছে শীতকাল, রীতিমতো ঠান্ডা লাগার মতো অবস্থা। মুকুটমণিপুর থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো। মুকুটমণিপুর থেকে মানবাজার হয়ে পুরুলিয়া যাবার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে ভালো একটা পথ পার করলাম, যা আমার সত্যিই কল্পনার বাইরে ছিল। দুয়ারসিনী নদীর উপর দুয়ারসিনী ব্রিজে আমরা এখন দাঁড়িয়ে। দুপাশে শাল, পলাশ, মহুয়ার জঙ্গলে ঘেরা রাস্তা ধরে এভাবে যেতে যেতে দূর থেকে চোখে পড়ল পাখি পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের অন্তর্গত মাঠা রেঞ্জে শ্রীরামপুর গ্রামে রয়েছে ক্যানভাসে ঘেরা এই পাহাড়। নাম শুনে মনে হবে ঝাঁকে ঝাঁকে রয়েছে এখানে পাখির বাস, তবে নামের সঙ্গে বাস্তবে এই পর্যটন কেন্দ্রের নেই কোনো মিল। আসলে পাথরের ক্যানভাসে খোদাই করা রয়েছে রং বেরঙের জীবজন্তুর ছবি। অতীতে এই পাহাড়ের নাম ছিল মরাবুরু। কলকাতার চিত্রশিল্পী চিত্তদে গ্রামের কিছু জনকে পাথর খোদাইয়ের এই কাজটি সম্পর্কে শিক্ষা দেন এবং তাদের সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করেন। পাথরের অবস্থান পরিবর্তন না করে এবং সেই স্থানে উপস্থিত থেকে খোদাইয়ের কাজকে বলা হয় ইনসিটু রক কার্ভিং। এই ধরনের কাজ অজন্তা ইলোরার গুহাচিত্রেও দেখতে পাওয়া যায়। শিল্পীর কথায় সভ্যতা শেষ হয়ে গেলেও এর বিনাশ হবে না। আপনি চাইলে এই গ্রামের আদিবাসীরাই আপনাকে এই পাহাড় ঘুরিয়ে দেখতে সাহায্য করবে। ছোট্ট করে একটু বলে রাখি, এখানে ঘুরতে আসলে ফিরে যেতে হবে আপনাকে দিনের দিনই, কারণ রাত্রি যাপনের সেইভাবে তেমন কোনো সুযোগ সুবিধা এখানে কাছাকাছি কিন্তু নেই। সকাল 10:30টার সময় অযোধ্যা পৌঁছে অযোধ্যা হিল ভিউ পয়েন্টে আমাদের হোটেল নিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি আশেপাশে বেশ কয়েকটি টুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরে দেখতে। গরমের কথা যদি বলি, বেলা 11টা বাজে, এখন খুব রোদ উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। এখন শুধুমাত্র হালকা একটা হাওয়া আছে ঠিকই, কিন্তু মারাত্মক গরম লাগছে, পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমরা অযোধ্যা হিল ভিউ লজ থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আসলাম। এখন ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা রাস্তা ধরে গিয়ে স্পটগুলো দেখে আর একটা রাস্তা ধরে নামতে পারেন। আমরা ডান হাতের রাস্তাটা ধরেই এগোলাম। এই রাস্তা ধরে এগোতে প্রথমেই ডান হাতে পড়বে, দূরে দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম। সেখানেই আমাদের আজকে প্রথম গন্তব্য। আমাদের হোটেল থেকে বেরিয়ে 1.2 কিলোমিটার দূরে এখন আমরা আছি লহরিয়া ড্যামে। বর্ষায় এই লহরিয়া ড্যামের সৌন্দর্য কিন্তু অনেক অনেক মাত্রায় বেড়ে যায়।
এই লহরিয়া ড্যাম থেকে ওই দূরে দেখা যাচ্ছে সোজা লহরিয়া শিব মন্দির। এখন আমরা সেখানেই যাব। লহরিয়া ড্যামের ঠিক পাশেই লহরিয়া শিব মন্দির। আজকে চৈত্র সংক্রান্তি বলে এখানে একটা বিশেষ পুজো চলছে। বিশেষ বিশেষ দিনে এখানে বিশেষভাবে পুজো করা হয়। মন্দিরের বাইরে দুপাশে এবং মন্দিরের ভেতর চত্বরেও রয়েছে বেশ কিছু পুজোর সামগ্রীর দোকানপাট। আমি এখন চললাম মন্দিরের বাবার দর্শনের জন্য। এই হলো লহরিয়া শিব মন্দির। যেদিন আমরা গিয়েছিলাম, যেহেতু সেদিন চড়ক পুজো ছিল, সেই জন্য এখানে ভক্তদের ভিড় ছিল এবং মন্দির প্রাঙ্গণে চলছিল চড়ক পুজো উপলক্ষে মেলাও। এখানে এসে জানতে পারলাম পুরুলিয়ার বিভিন্ন গ্রাম থেকে দূর দূর থেকে এখানে অনেক ভক্তদেরই সমাগম ঘটেছে। মহাদেবের পাশাপাশি মন্দিরের ভিতর রাধাকৃষ্ণ বিরাজমান। এখানকার ভক্তদের বিশ্বাস, বাবার কাছে কোনো মনস্কামনা করে এখানকার বটগাছে নারকেল বাঁধলে তবে তার মনস্কামনা পূর্ণ করেন বাবা। লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে পাহাড়ি পথে এখন আমরা আছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। সবুজ জলে টৈটুম্বুর সুবিশাল জলাধার, আর অন্যধারে সবুজ পাহাড়ের শৃঙ্গ। অযোধ্যার এই লোয়ার ও আপার ড্যামের টানে হাজার হাজার পর্যটক পুরুলিয়ায় ভিড় করেন। লোয়ার ড্যাম দেখে এখান থেকে 4.5 কিলোমিটার দূরে আমরা এখন চলেছি আপার ড্যামের দিকে। অযোধ্যা পাহাড়ের কোলে অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাটোপে এ যেন চোখ জুড়ানো মায়াবী রাস্তা, যা কোলাহল মুক্ত শান্ত স্নিগ্ধ আবহাওয়া। এখানে এসে এমন মনে হচ্ছিল পুরুলিয়া যেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স। এখন আছি আপার ড্যাম ভিউ পয়েন্টে। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম ও লোয়ার ড্যামের কাজ শুরু হয়েছিল 2002 সালে এবং শেষ হয়েছিল 2007 সালে। প্রায় 2500 কোটি টাকা ব্যয় করে জাপানি সহযোগিতায় তৈরি হয়েছিল পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্ট। এখানে 900 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি হতে পারে। আপার ড্যামের জল লোয়ার ড্যামে পাঠিয়ে বিদ্যুৎ তৈরি হয় টারবাইন ঘুরিয়ে। পাম্প চালিয়ে সেই জল পুনরায় আবার আপার ড্যামে তুলে আনা হয়। এইভাবে একই জল বারবার ব্যবহার করা হয়। পুরুলিয়ার মতো শুষ্ক অঞ্চলে জলের এই পুনর্ব্যবহার খুবই প্রয়োজন। এই আপার ড্যামে দাঁড়িয়ে পুরো অযোধ্যা পাহাড়কে সুন্দর করে চাক্ষুষ করা যায়। ড্যামের মাঝে রয়েছে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, যা বাইরে থেকেই দেখতে হয়। আপার ড্যাম থেকে বেরিয়ে পাহাড়ি পথে 5.3 কিলোমিটার দূরে আমরা এখন এসেছি সীতাকুণ্ডতে। এখন আছি সীতাকুণ্ডতে। এই যে পেছনে এখানে রয়েছে কুণ্ডটি, চলুন দেখে নেওয়া যাক। বলা হয় দেবী সীতা যখন বনবাসে ছিলেন তখন নাকি অযোধ্যা পাহাড়ের কোলে এই কুণ্ড থেকেই এসে স্নান করেছিলেন।
তবে জলের দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এটা কিন্তু বক্রেশ্বরের মতো উষ্ণ প্রশ্নবনেরই ব্যাপার। বক্রেশ্বরে যেমন অনেকগুলো কুণ্ড ছিল আর প্রত্যেকটা কুণ্ডেরই আলাদা আলাদা নাম ছিল, এটাও ঠিক তেমনই প্রাকৃতিক এক ব্যাপার। এর আগে আমি বক্রেশ্বরের উষ্ণ প্রশ্নবন ঘুরে একটা ভিডিও দিয়েছিলাম, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। সীতাকুণ্ড থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা এখন চলেছি ময়ূর পাহাড়ের দিকে। ময়ূর পাহাড় যাওয়ার মেন গেটের বাইরে বেশ কিছু ছোট ছোট দোকানপাট চোখে পড়ল, তবে সেগুলো এখন বন্ধ আছে, হতে পারে এখন যেহেতু অফ সিজন সেই কারণে। সীতাকুণ্ড থেকে বেরিয়ে এখন আছি ময়ূর পাহাড়ে। প্লিজ ইগনোর আমার হেলমেট, সেদিন এত রোদ থাকায় মাথায় হেলমেটটা পরে থাকতেও কিছুটা বাধ্যই হয়েছি। সমগ্র অযোধ্যার ভিউ নেওয়ার জন্য একটু হেঁটে এখানকার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। চারপাশে সবুজের শ্রেণী আমাকে যেন এক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের এক অপরূপ মুহূর্তের সাক্ষী হওয়া যায়। বর্তমানে যদিও ময়ূরের সংখ্যা এখন এখানে কমে গেছে, তবে একটা সময় ছিল যখন এখানে অনেক ময়ূর দেখা যেত, তাই এখানে নাম হয়েছিল ময়ূর পাহাড়। তবে বর্তমানে ময়ূর পাহাড়ে গেলে ময়ূর না দেখে নিরাশ হবেন না, কথা দিচ্ছি, কারণ এই যে সামনেই দেখুন সুন্দর একটা ময়ূরের চিত্র আঁকা রয়েছে। এই যে এই রাস্তাটা থেকে আমরা এসেছিলাম, এইদিকে সোজা গেলে ওই উঁচুতে রয়েছে ওয়াচ টাওয়ার, ওখান থেকে উঠলে এই পাশে যে ভালো চারিদিকে যে সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখা যায়। ময়ূর পাহাড় থেকে 6 কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। তবে রাস্তায় চড়ক মেলার ভিড়ের কারণে আমাদের বেশ কিছুটা সময় অপচয় হয়েছে। লাল রুক্ষ পাহাড়ের মাঝে এই জায়গাটি একটি লুকানো রত্ন। পাথুরে ভূখণ্ড, পাহাড়ের চূড়ায় সবুজের সমারোহের বিপরীতে এই এক আশ্চর্য দৃশ্য তৈরি করে। বর্ষায় এই হ্রদে যখন জল জমে, তার উপরে যখন সূর্যের রশ্মি পড়ে, তখন সেটা পুরো নীল রঙের দেখায়। স্থানীয়রা এর প্রাণবন্ত নীল রঙের কারণে এটিকে নীলবাঁধ বা পাতালবাঁধও বলে। এবার বলি পুরুলিয়ায় এই মার্বেল লেক কিভাবে তৈরি হয়েছিল। মার্বেল হ্রদটি সম্পূর্ণরূপে দুর্ঘটনাক্রমে তৈরি হয়েছিল। আসলে অঞ্চলের 4র্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য শ্রমিকরা যখন আশেপাশের পাহাড়গুলিকে বিস্ফোরণ ঘটাচ্ছিল, তখন তারা অজান্তেই ভূগর্ভস্থ জলের স্রোত ছেড়ে দেয়। অযোধ্যা পাহাড় এক অসাধারণ ঘটনার সাক্ষী হয়েছিল, যখন বিস্ফোরণের ফলে তৈরি হওয়া গর্তটি দ্রুত জলে ভরে যায়, যার ফলে একটি আশ্চর্য হ্রদ তৈরি হয়, যা আজও রত্ন পাথরের মতো ঝলমল করে। মার্বেল লেক থেকে মাত্র 2.4 কিলোমিটার দূরে আমরা চলে আসলাম এখন বামনি ফলস দেখতে। রাস্তার দুপাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে এখন নামতে হবে অনেক নিচে। খানিকটা নেমে পাহাড়ের মধ্যে দিয়েই বয়ে চলা একটা ছোট্ট সরু নদী, তার উপরে একটা সাঁকো। তখনও কিন্তু ঝর্ণার দেখা নেই, শুধু কানে তার আওয়াজ। এরপরে জঙ্গলের মধ্যে আরও একটু পাহাড়ি পথের পাথর ভেঙে তার দেখা পাওয়া গেল। বেশিরভাগ মানুষই আসেন এই পর্যন্তই, এখান থেকেই পাহাড়ি চড়ার দৃশ্য উপভোগ করে ফিরে যান। তবে অজানা এক উৎসাহের কারণে আমরা এগিয়ে চললাম আরও প্রায় 700টা সিঁড়ি পার করে একদম ঝর্ণার কাছে। আরও বেশ কিছুটা এগোতেই বাঁ হাত থেকে সিঁড়ি নেমে যাচ্ছে, আর ডান হাতে পাথরের পেছন থেকে ঝর্ণার এক অপরূপ দৃশ্য। এই যে আবারও আমরা সিঁড়ির পথ ধরলাম। যতই সিঁড়ি বেয়ে নামছি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ফলসের দৃশ্য এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে।
এই বামনি ফলসে যাওয়ার মোট 700টা সিঁড়ির মধ্যে 50% কিন্তু পাকা সিঁড়ি, আর বাকি পথ আপনাকে যেতে হবে পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে। ফলে যাদের হাঁটুর সমস্যা বা যারা পারবেন না তাদের পক্ষে না যাওয়াই ভালো। নামার সময় খুব একটা আমাদের কিন্তু অসুবিধা হয়নি, মোটামুটি বেশ ভালোভাবেই নেমে গেছি। অবশেষে এই সেই মায়াবী দৃশ্য, যার জন্য এতটা পথ কষ্ট করে আসলাম। সত্যি বলতে প্রত্যেকটা কষ্ট যেন এখানে এসে এই রূপ দেখে মিলিয়ে গেল কোথাও একটা। তবে আমরা যেহেতু গরমে এসেছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। যদি শীতকাল বা বর্ষাকালে আসা যায় সেক্ষেত্রে জল আরও বেশি যখন থাকবে সেই সময় এর শোভা আরও অনেক গুণ বেড়ে যাবে। ফলসের মনোরম সৌন্দর্য উপভোগ করে এখন সময় ফিরে যাওয়ার। বামনি ফলস থেকে 2 কিলোমিটার দূরে এখন চলে এসেছি দুর্গা ফলস দেখতে। আবারও বলছি, যেহেতু গরমের সময় সেই জন্য ওই দূর থেকে একটু দেখা যাচ্ছে ফলসটা। এখন যাওয়া যাক নিচের দিকে। বর্ষার পর এখানে আসলে দুর্গা ফলসটি 30 ফুট উঁচু থেকে যখন নিচে পড়ে তখন দেখে মনে হয় আকাশ থেকে যেন সাদা মুক্ত ঝরে পড়ছে। এই স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি অনন্য এবং নির্মল অভিজ্ঞতা প্রদান করে। তবে এখানে নামার কিন্তু কোনো পাকা সিঁড়ি নেই। পাহাড়ের গা বেয়ে পাথুরে এবড়ো খেবড়ো পথ দিয়ে দুর্গা ফলসের দিকে এগিয়ে চললাম। দুর্গা ফলস দেখে এখন আমরা চলেছি দুর্গা ড্যাম দেখতে। পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত স্বচ্ছ জলের দুর্গা নিমেষে কেড়ে নেবে আপনার মন। এই ড্যাম থেকে দাঁড়িয়ে ওই দূরে দেখা যাচ্ছে দুর্গা ফলসও। এই ড্যামের পাশে দাঁড়িয়ে দু চোখ ভরে উপভোগ করলাম এই অনাবিল প্রকৃতির দান। আমি নিশ্চিত শীতকালের রূপ অনেক গুণ বেড়ে যায়। দিন ফুরিয়ে আসছিল আস্তে আস্তে, তাই দুর্গা ড্যাম থেকে 4.6 কিলোমিটার দূরে আমরা এখন রওনা দিলাম আজকের আমাদের অন্তিম গন্তব্য মুখোশ গ্রামের দিকে। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় এই মুখোশ গ্রামেই। এখানে ঘর সাজানোর মুখোশ থেকে শুরু করে ছৌ নাচের মুখোশ পর্যন্ত বিভিন্ন রকমের মুখোশ বানানো হয়। আমরা যে দোকানটাতে এসেছি এই মুখোশগুলোকে দেখে মনে হচ্ছে যেন মাটির তৈরি, কিন্তু না, এগুলো কিন্তু পুরোটাই কাগজের তৈরি, আর উপর থেকে পুঁতি এবং বিভিন্ন রং দিয়ে সাজানো রয়েছে। আর আরও একটা জিনিস বুঝতে পারলাম, মুখোশগুলি তৈরিতে রেডিয়ামের ব্যবহার করা হয় বলে নীল আলোতে মুখোশগুলি বেশ জ্বলজ্বল করছে। আর এখানে এগুলোর দাম কিন্তু সাধ্যের মধ্যেই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অযোধ্যার আকর্ষণীয় একটি স্পটের সাথে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।